আচ্ছা, গাড়ি চালাতে চালাতে কখনো কি মনে হয়েছে যে কেন কিছু রাস্তা একদম মাখনের মতো মসৃণ, আবার কিছু রাস্তায় গেলেই মনে হয় যেন রোলার কোস্টারে চড়েছি? এই যে পুরো ব্যাপারটা, এর পেছনের সায়েন্সটাই হলো পেভমেন্ট ডিজাইন। এই দুটো ছবির দিকে একবার দেখুন। একদিকে ভাঙাচোরা খানাখন্দে ভরা একটা রাস্তা, কয়েকটা বর্ষাতেই যার অবস্থা খারাপ হয়ে যায়, আর অন্যদিকে ঝকঝকে একটা আধুনিক হাইওয়ে, যেটা কিনা দশকের পর দশক ধরে টিকে আছে। এই দুই ছবির মধ্যে যে আকাশপাতাল তফাত, সেটা তৈরি করে দেয় সঠিক ডিজাইন। আসল রহস্যটা কিন্তু রাস্তার উপরে কালো পিচের মধ্যে নেই, বরং এর নিচে যে স্তরগুলো লুকিয়ে আছে তার ডিজাইনে রয়েছে। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। একটা রাস্তা বানানোর সময় ইঞ্জিনিয়ারদের প্রথমেই একটা বড় সিদ্ধান্ত নিতে হয়। রাস্তাটা কি ফ্লেক্সিবল হবে নাকি রিজিড হবে, মানে পথ মূলত দুটো বেছে নিতে হবে যে কোনো একটা। চলুন এদের মূল পার্থক্যটা একটু বুঝে নেই। ফ্লেক্সিবল পেভমেন্ট নাম শুনেই বোঝা যাচ্ছে এর মধ্যে একটা নমনীয়তা আছে। এটা অনেকটা লেয়ার কেকের মতো, অনেকগুলো স্তর দিয়ে তৈরি। এর বেঁকে যাওয়ার ক্ষমতা বা ফ্লেক্সারাল স্ট্রেংথ কম। অন্যদিকে রিভিড পেভমেন্ট হলো একটাই সলিড কংক্রিটের স্ল্যাব, যার ফ্লেক্সারাল স্ট্রেংথ অনেক বেশি। ফ্লেক্সিবল পেভমেন্টে গাড়ির লোড একটা স্তর থেকে আর একটা স্তরে ছড়িয়ে পড়ে, আর রিজিড পেভমেন্টে পুরো স্ল্যাবটাই একসঙ্গে লোডটাকে একটা বিশাল এলাকার উপর ছড়িয়ে দেয়। ঠিক আছে, চলুন প্রথমে ফ্লেক্সিবল পেভমেন্টের ভেতরেই ঢোকা যাক। এর গঠনটা বুঝতে একটা দারুণ সহজ উদাহরণ কিন্তু আমাদের খুব কাজে দেবে। একটা ফ্লেক্সিবল পেভমেন্টকে ঠিক একটা বিরিয়ানির হাড়ির মতো ভাবুন তো। একদম ওপরে থাকে বিটুমিনাস কোর্স, যেটা গাড়ির চাকার সব ঘষা আর চাপ সহ্য করে, ঠিক যেমন বিরিয়ানির উপরের চালটা সরাসরি দমের তাপটা নেয়। তার ঠিক নিচে থাকে বেস কোর্স, সাববেস কোর্স, আর সবশেষে কম্প্যাক্টেড সাবগ্রেড, মানে ওপর থেকে আসা চাপটা নিচের স্তরগুলোতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, যাতে একদম তলার ভেদ বা ফাউন্ডেশন মানে সাবগ্রেডের ওপর খুব বেশি চাপ না পড়ে। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। গাড়ির চাকার লোডটা যখন রাস্তার ওপর পড়ে, সেই স্ট্রেস বা চাপটা একটা কাটা শঙ্কু বা ট্রাঙ্কেটেড কোণের মতো করে নিচের দিকে ছড়িয়ে যায়। এর ফলে যত গভীরে যাওয়া যায়, চাপের পরিমাণও তত কমতে থাকে। এখন প্রশ্ন হলো, এই যে ফাউন্ডেশন বা সাবগ্রেড, মানে আমাদের বিরিয়ানির হাড়ির তলা, তার শক্তি আমরা মাপব কী করে? এখানেই আসে ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও বা সিভিআর টেস্ট। এটা একটা এম্পেরিক্যাল টেস্ট, যেটা দিয়ে মাটির ভার বহন করার ক্ষমতা মাপা হয়। সোজা কথায়, সিভিআর ভ্যালু যত বেশি, মাটি তত বেশি শক্তিশালী। এবার এই চার্টের দিকে তাকান, আসল মজাটা এখানেই। দেখুন, সাবগ্রেডের সিভিআর যখন মাত্র 4%, মানে মাটি বেশ দুর্বল, তখন তার উপরে 55 সেন্টিমিটার পুরু পেভমেন্ট লাগছে। যেই আমরা একটু ভালো মেটেরিয়াল দিয়ে সাবডেস বানালাম, যার সিভিআর 20%, অমনি প্রয়োজনীয় পুরুত্ব কমে দাঁড়ালো 21 সেন্টিমিটারে। আর বেস কোর্সের সিভিআর 95% হওয়ায় তার উপরে মাত্র 8 সেন্টিমিটারের একটা লেয়ার দিলেই কাজ চলে যাচ্ছে। তার মানে সোজা হিসাব হলো, সিভিআর যত বাড়ে, পেভমেন্টের পুরুত্ব তত কমে। তাহলে বলুন তো, রাস্তার ভিত কতটা শক্তিশালী সেটা মাপার পদ্ধতির নাম কি? আচ্ছা, আমরা তো জানি যে বড় বড় ট্রাকের পেছনে জোড়া চাকা থাকে, যেটাকে বলে ডুয়াল হুইল অ্যাসেম্বলি। এর ফলে যে জটিল স্ট্রেস তৈরি হয়, সেটার হিসেব করাটা বেশ কঠিন। এই মুশকিল আসান করার জন্যই আছে ইকুইভ্যালেন্ট সিঙ্গল হুইল লোড বা ইএসডব্লিউএল। এই পদ্ধতিতে দুটো চাকার চাপকে একটা কাল্পনিক সিঙ্গল চাকার লোড হিসেবে ধরে নেওয়া হয়। এতে একটা নির্দিষ্ট গভীরতায় স্ট্রেস ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যায়। ইএসডব্লিউএল গ্রাফ থেকে বের করার জন্য একটা ছোট্ট মনে রাখার ট্রিক আছে। লগ লগ গ্রাফে শুধু দুটো পয়েন্ট মনে রাখলেই হবে, P@D/2 আর 2P@2S। এখানে P হলো একটা চাকার লোড, D হলো দুটো চাকার মধ্যেকার ফাঁকা দূরত্ব, আর S হলো চাকা দুটোর সেন্টার টু সেন্টার দূরত্ব। এইটুকু মনে রাখলেই কিন্তু কাজ হয়ে যাবে। চলুন, ফ্লেক্সিবলের গল্প তো অনেক হলো, এবার দ্বিতীয় পথটা ধরে এগোনো যাক। রিজিড পেভমেন্ট, যার খেলার নিয়মকানুন কিন্তু অনেকটাই আলাদা। রিজিড পেভমেন্টের আসল হিরো হলো তার স্ল্যাব অ্যাকশন। ভাবুন তো, একটা কাগজের প্লেটকে যদি দুটো ইটের উপর রেখে চাপ দেন, ওটা তো মাঝখান থেকে বেঁকে যাবে, কিন্তু তার জায়গায় যদি একটা স্টিলের থালা রাখেন, সেটা দিব্যি লোডটা নিয়ে নেবে। রিজিড পেভমেন্টের কংক্রিট স্ল্যাবটা ঠিক ওই স্টিলের থালার মতোই। এটা এতটাই শক্ত যে নিচের স্তরের ছোটোখাটো উঁচু নিচু জায়গাকে পাত্তা না দিয়ে লোডটাকে অনেক বড় একটা জায়গার উপর ছড়িয়ে দেয়। কিন্তু রিজিড পেভমেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু গাড়ির লোড নয়, তাপমাত্রার পরিবর্তনও একটা বিরাট ফ্যাক্টর। দিনের বেলায় গরমে ওপরের সারফেসটা প্রসারিত হতে চায়,
আবার রাতে ঠান্ডা হয়ে সংকুচিত হয়। এই টানাটানির ফলে স্ল্যাবের ভেতরে মারাত্মক স্ট্রেস তৈরি হয়। এই জটিল স্ট্রেসগুলো হিসেব করার জন্য যে ফাউন্ডেশনাল থিওরি ব্যবহার করা হয় তার নাম ওয়েস্টারগার্ডের অ্যানালিসিস। ওয়েস্টারগার্ডই প্রথম কংক্রিট স্ল্যাবটিকে একটি ইলাস্টিক প্লেটের মতো করে কল্পনা করেছিলেন, যেটা কিনা একটা তরল ভিত্তির ওপর বসে আছে। এই মডেল ব্যবহার করেই লোড এবং তাপমাত্রার জন্য তৈরি হওয়া স্ট্রেসগুলো ক্যালকুলেট করা হয়। ওয়েস্টারগার্ডের মতে চাকার লোডের জন্য 3টে জায়গা সবচেয়ে বিপজ্জনক: ইন্টেরিয়র মানে স্ল্যাবের মাঝে, এজ মানে একদম ধারে, এবং কর্নার মানে কোনায়। এটা মনে রাখার সহজ উপায় হল আইইসি, ইন্টেরিয়র, এজ, কর্নার। এর মধ্যে কর্নার এবং এজ পজিশন সবচেয়ে দুর্বল, কারণ এই জায়গাগুলোতে স্ল্যাবটা কম সাপোর্ট পায়, আর এখানেই ফাটল ধরার চান্স সবচেয়ে বেশি থাকে। তাহলে ওয়েস্টারগার্ডের মতে হুইল লোড স্ট্রেসের জন্য 3টি ক্রিটিক্যাল জায়গা কি কি? চলুন এতক্ষণের থিওরিকে এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। আইআরসি বা ইন্ডিয়ান রোডস কংগ্রেসের সুপারিশ মেনে একটা সহজ ডিজাইন দেখে নিই। ধরা যাক আমাদের কাছে এই ডেটাগুলো আছে। শুরুতে দিনে 1200 বাণিজ্যিক গাড়ি চলে, ট্রাফিক প্রতি বছর 8% হারে বাড়ে, রাস্তাটা বানাতে 3 বছর সময় লাগবে, ডিজাইন লাইফ 10 বছর, আর সবচেয়ে জরুরি তথ্য হল সাবগ্রেডের সিবিআর মাত্র 4%। ডিজাইনটা 3টে সহজ ধাপে করা হয়। প্রথম ধাপ, আমরা ফর্মুলা ব্যবহার করে ডিজাইন ট্রাফিক বের করি, মানে রাস্তাটা তার জীবনকালে মোট কতগুলো গাড়ির চাপ সহ্য করবে। দ্বিতীয় ধাপ, আইআরসি ডিজাইন চার্টে সাবগ্রেডের সিবিআর, যা এক্ষেত্রে 4%, এবং ডিজাইন ট্রাফিকের মান ব্যবহার করে মোট পেভমেন্টের পুরুত্বটা খুঁজে বের করি। আর শেষ ধাপে ওই মোট পুরুত্বটাকে বিভিন্ন স্তরের উপাদানের সিবিআর অনুযায়ী প্রত্যেকটা স্তরে ভাগ করে দিই। সব ক্যালকুলেশনের পর আমাদের ফাইনাল উত্তর হল এই রাস্তার জন্য মোট 55 সেন্টিমিটার পুরো পেভমেন্ট প্রয়োজন। দেখলেন তো কিভাবে ডেটা থেকে একটা নির্দিষ্ট ডিজাইনের সিদ্ধান্তে পৌঁছানো গেল? আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এতক্ষণ যা যা আলোচনা হলো তার মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক এবং ভবিষ্যতের দিকেও একটু তাকানো যাক। এই টেবিলটা হলো আজকের আলোচনার এক কথায় সারমর্ম। দেখুন, ফ্লেক্সিবল পেভমেন্টের প্রাথমিক খরচ কম, কিন্তু রক্ষণাবেক্ষণ বেশি লাগে, আর এর আয়ু মোটামুটি 15 বছর। অন্যদিকে রিজিড পেভমেন্ট বানাতে শুরুতে খরচ বেশি হলেও রক্ষণাবেক্ষণ কম, এবং এটা 30 বছরেরও বেশি টিকতে পারে। ফ্লেক্সিবল পেভমেন্টের সাবগ্রেডের ওপর চাপটাই মূল চিন্তার বিষয়, আর রিজিড পেভমেন্টের লুড এবং তাপমাত্রার জন্য তৈরি হওয়া ফ্লেক্সুরাল স্ট্রেসটাই আসল চ্যালেঞ্জ। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা যে রাস্তাগুলো তৈরি করি সেগুলো শুধু দুটো জায়গাকে যুক্ত করে না, বরং দেশের প্রগতির পথ তৈরি করে। আজ আমরা যা কিছু শিখলাম সেটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়। একটু ভাবুন তো, আগামী দিনে যখন নতুন ধরনের মেটেরিয়াল যেমন সেলফ হিলিং কংক্রিট বা রিসাইকেল করা প্লাস্টিক দিয়ে রাস্তা বানানো হবে, বা ধরুন স্মার্ট টেকনোলজি যেখানে রাস্তায় সেন্সর বসানো থাকবে, তখন এই পেভমেন্ট ডিজাইনের পদ্ধতিটা কতটা বদলে যাবে। আজকের এই মূল ধারণাগুলোই কিন্তু ভবিষ্যতে সেই সব ইনোভেশনের ভিত্তি তৈরি করবে। তাই শেখাটা চালিয়ে যেতে হবে।